মেজারমেন্ট অফ এনার্জি। এই লেকচারে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে কিভাবে মেজার করা হয় সেটা নিয়ে ডিসকাস করব। তো ইলেকট্রিক্যাল এনার্জিকে মেজার করার জন্য আমরা যে এনার্জি মিটার ইউজ করি সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট। ইন্টিগ্রেটিংয়ের সিম্পলভাবে বললে কি, ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে কি কোনো কিছুর সাম করা, কোনো কিছুকে যোগ করা। তাহলে এবার কোশ্চেন হচ্ছে আমরা যোগ করছি কাকে বা সাম করছি কাকে। দেখো আমরা জানি কি এনার্জি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে পাওয়ার ইনটু টাইম। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি যেহেতু কথা বলছি, পাওয়ারটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল পাওয়ার। এবার দেখবে যে এনার্জি মিটারে একটা ডিস্ক থাকে। এই ডিস্কটার রোটেশন ডিপেন্ড করে হচ্ছে কতটা এনার্জি কনজিউম হচ্ছে তার উপর। তো এনার্জি মিটার করছে কি প্রত্যেক মুহূর্তে আমরা যে পাওয়ারটা কনজিউম করছি সেটাকেও ক্যালকুলেট করতে থাকছে, আর তারপরে সেটাকে যোগ করতে থাকছে। মানে বেসিক্যালি সারা দিনে বা এক মাসে আমরা প্রত্যেক মুহূর্তে যতটা ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করছি, এনার্জি মিটার কী করছে সেগুলোকে সাম করতে থাকছে, দিয়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম একটা সার্টেন টাইম পর টোটালটার ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে মোট কথা এনার্জি মিটার কী করছে এখানটায়, যে আমরা যে এনার্জিটা প্রত্যেক মুহূর্তে কনজিউম করছি সেই সেই এনার্জিটাকে সাম করতে থাকছে, অ্যাড করতে থাকছে। তারপরে আমাদের যখন রিডিং নেওয়ার দরকার সেই হিসাবে আমরা সেখান থেকে ইউনিটটা দেখতে পাচ্ছি। তাহলে সেজন্য এনার্জি মিটার হচ্ছে এক ধরনের ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট। দেখবে অ্যামিটার বা ভোল্ট মিটার এগুলো নিয়ে যখন পড়েছিলাম সেখানে দেখেছিলাম কি একটা পয়েন্টার ছিল। এবার সাপোজ 5 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করছি আমি একটা অ্যামিটার দিয়ে, পয়েন্টারটা 5 অ্যাম্পিয়ারে গিয়ে ফিক্সড হয়ে যাবে। তো এই ধরনের ইনস্ট্রুমেন্টকে আমরা কি বলেছিলাম, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, কারণ পার্টিকুলার ভ্যালুকে সে ইন্ডিকেট করছিল। আর এখানে কি আছে, এখানে ডিস্ক আছে। যেরকম আমরা এনার্জি কনজিউম করব ডিস্কটাও সেরকমভাবে রোটেট করবে। সেই হিসাবে এনার্জি কতটা খরচ হচ্ছে, কতটা কনজিউম করছি সেটাকে এনার্জি মিটার কন্টিনিউয়াসলি অ্যাড করতে থাকবে। তো সেই জন্য এটা হচ্ছে কি বেসিক্যালি এক ধরনের ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট। এবার এই যে ডিস্কটার রোটেশন হচ্ছে, যে বলছি না যে এনার্জি যত কনজামশান বাড়বে ডিস্কের রোটেশন তত বাড়বে, এনার্জি কনজামশান যত কমবে ডিস্কের রোটেশন কমবে, এনার্জি কনজিউম যদি না হয় ডিস্ক স্থির থাকার কথা। তাহলে এই যে ডিস্কের রোটেশন, এই যে ফাংশানটা কীভাবে এই টোটাল সিস্টেমটা ফাংশান করছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে যাব হচ্ছে গিয়ে এনার্জি মিটারের কনস্ট্রাকশানে। এবার এই ডিস্কের রোটেশনের যে প্রিন্সিপাল সেটা শুধুমাত্র এনার্জি মিটারের জন্যই ইম্পর্টেন্ট নয়, পরবর্তীকালে গিয়ে যখন সুইচ গিয়ার প্রোটেকশান পড়বে সেখানে ইন্ডাকশান টাইপ রিলেতে গিয়েও একই মেকানিজম পাবে। তো এখন যদি পড়ে রাখতে পারো তখন গিয়ে বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক, দেখো ওপরের যে ছবিটা আছে এটা হচ্ছে গিয়ে একটা ফ্রন্ট ভিউ দেওয়া আছে। কিসের ফ্রন্ট ভিউ দেওয়া আছে দেখো, এই যে জিনিসটা, এক মিনিট, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিস্কের ফ্রন্ট ভিউ। ডিস্কটাকে যদি সামনের থেকে দেখো তাহলে এরকম দেখতে পাবে। আর এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট, এটা হচ্ছে স্পিন্ডেল, মানে একে অ্যাক্সিস করে ডিস্কটা রোটেট করতে পারে, সে ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক। তাহলে বেসিক্যালি ওপরের ছবিটা কি দাঁড়ালো, ওপরের ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি একটা ডিস্ক, আর এটা অবভিয়াসলি এটা হচ্ছে কি একটা ফ্রন্ট ভিউ টোটালটাই। ওপরে এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট, এটা হচ্ছে গিয়ে একটা স্পিন্ডল, মানে বেসিক্যালি ডিস্কটা এটাকে অ্যাক্সিস করে রোটেট করতে পারে, হয় ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ। এটা তো গেলো ফ্রন্ট ভিউ। বাট আমরা যদি এই জিনিসটাকে ওপর থেকে দেখি, মানে এখানে চোখ রেখে যদি দেখি তাহলে কি দেখতে পাবো, ডিস্কের কথা যেহেতু বলছি, উপর থেকে দেখলে কী হবে, একটা সার্কেল হবে। দেখো সেটাকে, সার্কেলটাকে ড্র করা আছে। ওপর থেকে যদি দেখি তাহলে এই যে ম্যাগনেট দুটো আছে, ম্যাগনেটটাকে
আমরা প্রজেক্ট করব ডিস্কের ওপর। এই যে এই ম্যাগনেটটাকে P1 ম্যাগনেটটাকে এখানে P1 দিয়ে ডিনোট করা আছে, P2 ম্যাগনেটকে এখানে P2 প্রজেকশান দিয়ে দেখানো আছে যখন ওপর থেকে দেখছি। আর এই যে স্পিন্ডেলটা আছে সেটাকে দেখো সেন্টারে এরকম করে দেখানো আছে, মানে একে অ্যাক্সিস করে ডিস্কটা রোটেট করবে। এবার টোটাল জিনিসটা বোঝা যাক কিভাবে ফাংশন করবে। তো ধরছি কি এই যে P1 আর P2 ম্যাগনেট দুটো আছে, এদেরকে আমি ফার্স্টে ধরলাম পার্মানেন্ট ম্যাগনেট, বা ইলেকট্রোম্যাগনেটও যদি ধরি P1 P2কে আমি ধরলাম ডিসি সাপ্লাই দিয়ে ইলেকট্রোম্যাগনেট দুটো তৈরি করা হয়েছে। আর আমি ধরলাম ডিস্কটা স্থির অবস্থায় আছে, স্পিড হচ্ছে 0। এই অবস্থায় দেখব আমরা যে কি হতে পারে। ব্যাপারটা হচ্ছে এটাই, এই যে P1 ম্যাগনেটটা আছে, P1 ম্যাগনেটের ফ্লাক্স কোন দিক দিয়ে যাবে? এদিকে নিচের দিকে যাবে। যদি এটা যদি নর্থ পোল হয়, পার্মানেন্ট ম্যাগনেটের নিচের সাইডটা যদি নর্থ পোল হয়, বা আমরা যে ওয়াইন্ডিংটা জড়াবো সেখানে কারেন্টের ফ্লো এমনভাবে করলাম যাতে ফ্লাক্স হচ্ছে নিচের দিকে যাচ্ছে, আমি ধরে নিলাম। তো ফ্লাক্স ডিস্কের মধ্যে দিয়ে যাচ্ছে এখানটায়, এটার ক্ষেত্রেও ফ্লাক্স ডিস্কের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার যে ডিস্কটা ইউজ করেছি সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের ডিস্ক। এখান থেকে বলো যে এই অবস্থায় কি ডিস্কে কোনো রকম ইএমএফ ইনডিউসড হবে? ডিস্কে কিন্তু কোনো ইএমএফ ইনডিউসড হবে না। কেন ইএমএফ ইনডিউসড হবে না? কারণ ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলছে এটাই, যে ফ্লাক্স লিঙ্ক করতে হবে আর ফ্লাক্সে চেঞ্জ হতে হবে। ফ্লাক্স লিঙ্ক করছে, একটা কন্ডিশন ফুলফিল হলো, কিন্তু ফ্লাক্সের চেঞ্জ কি হচ্ছে? ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা যে ম্যাগনেটটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট তো ফ্লাক্স কনস্ট্যান্ট, বা ইলেকট্রোম্যাগনেট হলেও সেটাকে আমরা ডিসি ধরে নিয়েছি। তাহলে ডিসি যদি হয়, ফ্লাক্স হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, তাহলে ফ্লাক্স লিঙ্ক করলেও ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না, তাহলে অ্যালুমিনিয়াম যে ডিস্কটা আছে এই ডিস্কে কোনো রকম ইএমএফ ইনডিউসড হবে না। এবার আমরা করলাম কি, এই যে P1 আর P2 ম্যাগনেট দুটো আছে, পার্মানেন্ট ম্যাগনেট আর ধরছি না, ইভেন ডিসি দিয়েও তাকে এনার্জাইজড করছি না, ধরলাম এই দুটো হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। আর আমরা সাপ্লাই দিয়েছি P1 আর P2তে এসি সাপ্লাই দিয়েছি, P1 P2র গায়ে কয়েল জড়িয়ে আমরা এসি সাপ্লাই দিয়েছি। এবার একই রকমভাবে ফ্লাক্স ডিস্কের মধ্যে দিয়ে পাস করবে, এটাও তাই এটাও তাই। তাহলে ফ্লাক্স ডিস্কে লিঙ্ক করছে। ফ্লাক্স যদি ডিস্কে লিঙ্ক করে, আর এসি যেহেতু আমরা অ্যাপ্লাই করেছি, তাহলে কারেন্ট হচ্ছে কি অল্টারনেটিং ইন নেচার, আবার ফ্লাক্সও তাহলে হবে অল্টারনেটিং ইন নেচার। তাহলে কি দেখছি এখন, ডিস্কে ফ্লাক্স লিঙ্ক করেছে আর ডিস্কের রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, কারণ সাপ্লাইটা হচ্ছে এসি সাপ্লাই। তাহলে কি হবে, ডিস্কে ইএমএফ ইনডিউসড হবে। আর ডিস্কে যদি ইএমএফ ইনডিউসড হয়, ডিস্কের মধ্যে সার্কুলেটিং কারেন্ট ফ্লো করা স্টার্ট হবে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি এডি কারেন্ট বলি। তো এবার কারেন্ট যখন ফ্লো হচ্ছে তাহলে নিশ্চয়ই কারেন্টের একটা ডিরেকশানও থাকবে, তাহলে সেই ডিরেকশানটা আমাদেরকে বের করতে হবে। এবার দেখো, কারেন্টের ডিরেকশান বের করার জন্য তুমি ভাবতে পারো যে তাহলে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করা যায়, কারণ ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল থেকে তো আমরা কারেন্টের ডিরেকশান বের করি, ঠিক কথা। বাট ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল আমরা সেখানেই অ্যাপ্লাই করতে পারি যেখানে কন্ডাক্টরের মোশন আছে। কিন্তু এখানে যে ডিস্কটা আছে, ডিস্কটা তো আমি ধরে নিয়েছিলাম কি ইনিশিয়ালি 0 স্পিডে আছে। তাহলে ডিস্ক যদি 0 স্পিডে থাকে, তাহলে কারেন্টের ডিরেকশান বের করার জন্য আমি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কন্ডাক্টর বা এখানে ডিস্কের কোনো মোশনই নাই। তাহলে আর একভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে কি লেঞ্জের ল। দেখো এখানে আমি ধরে নিয়েছি কি ফ্লাক্সের ডিরেকশান হচ্ছে নিচের দিকে। তাহলে মোট কথা ডিস্কের মধ্যে কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে তা ফ্লাক্সকে অপোজ করে। লেঞ্জের ল কী বলছিল, যেটা তৈরি হচ্ছে সেটা তার সৃষ্টির কারণকে বাধা দেবে। তৈরিকে হচ্ছে এডি কারেন্ট হচ্ছে, তাহলে এডি কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। এডি কারেন্টকে তৈরি করেছে কে? এই φ1 তৈরি করেছে বাই φ2 তৈরি করেছে। তাহলে ফার্স্টে φ1 দিয়ে দেখা যাক চলো। তাহলে এডি কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে ফ্লাক্সকে সে বাধা দিতে পারে। আচ্ছা, এবার দেখো ফ্লাক্সের ডিরেকশান কোন দিকে আছে? মেন ফ্লাক্সের ডিরেকশান আছে নিচের দিকে।
তাহলে এডি কারেন্টের ডিরেকশান এমন হবে যাতে এডি কারেন্টের জন্য যে ফ্লাক্সটা তৈরি হবে তার ডিরেকশান ওপরের দিকে হয়। যার জন্য দেখো এই যে P1 পোলটা আছে, P1 পোলের প্রজেকশান কোনটা, এটা। এর জন্য যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ। এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে একটা ডান পাকের স্ক্রুকে যদি ঘোরাও তাহলে দেখবে স্ক্রুটা ওপরের দিকে উঠছে, মানে স্ক্রিন থেকে বাইরের দিকে বেরোবে, মোবাইলের স্ক্রিন থেকে বাইরের দিকে বেরোবে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কী দাঁড়ালো, P1 পোলের জন্য ফ্লাক্স হচ্ছে নিচের দিকে, আর এই কারেন্টের ডিরেকশান অ্যান্টি ক্লকওয়াইজ হলে ফ্লাক্সের ডিরেকশান হবে ওপরের দিকে। তাহলে একে অপরকে অপোজ করছে। তার মানে এটাই আমি বলতে পারি যে P1 পোলের জন্য বা φ1 যে ফ্লাক্সটা আছে, φ1 ফ্লাক্সের জন্য যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা যদি I1 হয়, I1 কারেন্টের ডিরেকশান কোন দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তবে গিয়েও φ1কে অপোজ করছে। একই রকমভাবে φ2 কোন দিকে, ডিরেকশান কোন দিকে, নিচের দিকে। তাহলে φ2-র জন্য যে এডি কারেন্ট তৈরি হয়েছে সেটাকে যদি আমি I2 ধরি, I2-র ডিরেকশানও এমন হবে যাতে সে φ2কে অপোজ করে, মানে I2-র জন্য ফ্লাক্স হবে ওপরের দিকে। আর সেটা কখন পসিবল, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে কারেন্ট ফ্লো করে, যার জন্য দেখো I2-র ডিরেকশান হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইভাবে আমরা কারেন্টের ডিরেকশান এখানে পেয়ে গেলাম। এবার দেখো এখানটায় ডট আর ক্রস দেওয়া আছে, এটার মানে কি, এটাও দেখো এই যে P1 পোলের প্রজেকশানটা এখানটায় ড্র করা আছে, P1 পোলের প্রজেকশানে দেখো এই যে I2 কারেন্টটা আছে, I2 কারেন্টটা কি হচ্ছে, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে না। চলো ছবিটা একটু ছোট করে নিই। এই যে I2 কারেন্টটা কোন দিকে আসছে, এদিকে আসছে। I2 কারেন্টটা তার মানে বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে বাইরের দিকে বেরিয়ে আসছে, তো সেটার মানে কি, তোমাকে যদি আমি একটা তীর মারি, তুমি কি দেখবে, তীরটা তোমার দিকে আসছে, তার মানে তুমি তীরের ফলাটা দেখতে পাবে, সেটাকে কি হিসাবে দেখতে পাবে, ডট হিসাবে দেখতে পাবে। যার জন্য দেখো এখানে কারেন্টটাকে ডট দিয়ে দেখানো আছে। দেখো P1 পোলের প্রজেকশান, P1 পোলের প্রজেকশান, P1 পোলের প্রজেকশানের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত, I2, যার জন্য দেখো এখানে দেখানো আছে I2 ডিরেকশান এখানে দেখানো আছে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এখানে তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দেখানো সম্ভব নয়, দেখাতে পারি কি দিয়ে, এখানে ক্রস কিংবা ডট দিয়ে। এবার তাহলে আমাকে দেখতে হবে কারেন্টটা ভেতরের দিকে যাচ্ছে না বাইরের দিকে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এটা কোন দিকে, বাইরের দিকে আসছে, যার জন্য এটাকে ডট দিয়ে দেখানো আছে। এবার দেখো P2 পোলের যে প্রজেকশান, P2 পোলের প্রজেকশানে দেখো কারেন্টটা কি হচ্ছে, ভেতরের দিকে ঢুকছে, তার মানে স্ক্রিন থেকে ভেতরের দিকে ঢুকছে। তাহলে তুমি যদি আমাকে তীর মারো, তুমি তীরের পেছনটা দেখতে পাবে, তীরের পেছনকে আমরা কী হিসেবে দেখতে পাই, ক্রস হিসেবে দেখতে পাই। এগুলো আগে দেখানো হয়েছিল ডট ক্রসের কনসেপ্ট। যার জন্য দেখো এখানটায় P1 পোলে যে মানে P2 পোলের যে প্রজেকশানটা আছে সেখানে কারেন্ট ঢুকছিল কত, I1, দেখো এখানে কারেন্ট দেখানো আছে I1, আর আমরা কারেন্টের ডিরেকশান কি দেখলাম, ভেতরের দিকে ঢুকছে, যার জন্য দেখো এখানে ক্রস দেওয়া আছে। আরও দেখো এই জায়গাটায়, এটা তো হচ্ছে গিয়ে বেসিক্যালি ডিস্কটাকে আমরা এরকম করে দেখছিলাম। দেখো এই যে কারেন্টটা আছে, কারেন্টটা কি এখান থেকে এভাবে বেরিয়ে আসছে, কারেন্ট যদি বেরিয়ে আসে আমার দিকে তাহলে কি দেখবো, ডট দেখবো, যার জন্য দেখো এই কারেন্টটাকে ডট দিয়ে দেখানো আছে। এই কারেন্টটা কত, এই কারেন্টটা ছিল I1 কারেন্ট, এই যে লেখা আছে I1 কারেন্ট, যার জন্য এখানে ডট দেওয়া আছে। আর এই কারেন্টটা কি হচ্ছিল, ভেতরের দিকে ঢুকছে, মানে হবে কি দিয়ে ডিনোট করতে হবে, ক্রস দিয়ে ডিনোট করতে হবে। কারেন্টটা কত, I2 কারেন্ট, দেখো এখানে আমরা I2 কারেন্টকে ক্রস দিয়ে দেখিয়েছি। তাহলে এই গেল হচ্ছে গিয়ে ছবিতে যা যা ছিল এখন অবধি তার বেশিরভাগটাই দেখানো হলো। বাকি কি পড়ে থাকলো এবার সেটা দেখা যাক। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে φ1 ফ্লাক্স আছে, φ1 ফ্লাক্সের জন্য কারেন্ট তৈরি হলো কি I1, আর φ2 ফ্লাক্সের জন্য কারেন্ট তৈরি কত হলো I2। এবার দেখো এই যে P1 পোলটা ছিল, P1 পোলের প্রজেকশান এটা, আর P1 পোলের মধ্যে মানে P1 পোলের প্রজেকশানের মধ্যে দিয়ে আমরা দেখছি কি I2 কারেন্টটা ফ্লো করছে। P1 পোলের জন্য ফ্লাক্স কত ছিল, φ1,
আর ফাই ওয়ান ফ্লাক্সের সঙ্গে তাহলে ইন্টারাক্ট করছে কে I2 কারেন্ট। তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড যখন একে অপরের সাথে ইন্টারাকশান করে তখন কি হয়, ফোর্স বা টর্ক তৈরি হয়। আমি রিপিট করছি আর একবার, এখানে P1 পোল আছে, P1 পোলের যে ফ্লাক্স সেটা হচ্ছে গিয়ে ফাই ওয়ান, আর P1 পোলের প্রজেকশান দেখিয়েছি এখানটাই এটা। আর কি দেখতে পাচ্ছি এই ছবিটাতে, এই যে I2 কারেন্টটা ছিল সেটা P1 পোলের প্রজেকশানের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে P1 পোলের তো আমার নিজস্ব ফ্লাক্স আছে ফাই ওয়ান, আর ওর মধ্যে দিয়ে প্রজেকশানটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I2। বেসিক্যালি I2-র জন্য তো একটা ফ্লাক্স তৈরি হবে, এডি কারেন্টের জন্য তো একটা ফ্লাক্স তৈরি হবে। তো মেন পোলের ফ্লাক্স আর I2 কারেন্টের যে ফ্লাক্স, এই দুটোর ইন্টারাকশান হলে কি হবে, দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশান হলে টর্ক তৈরি হবে। তাহলে তার জন্য আমি একটা টর্ক পাবো। তাহলে এটার জন্য পেলাম হচ্ছে গিয়ে একটা টর্ক। আচ্ছা, দেখো এখানে যে ফোর্সের ডিরেকশানটা দেখানো আছে, কিভাবে পাবে, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করলে আমরা ফোর্সের ডিরেকশান পাই। কিভাবে পাবে দেখে নাও। ফ্লাক্সের ডিরেকশান কোন দিকে, এদিকে। এখানে পোল থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছিল, মানে পোলের প্রজেকশান থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছিল বলে এখানে কি দেওয়া আছে, ডট দেওয়া আছে। এবার ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল কি বলছিল, বাঁ হাতের ফার্স্ট ফিঙ্গার যদি ফ্লাক্সের ডিরেকশানকে দেখায়, মানে এই বরাবর তুমি ফ্লাক্সের ডিরেকশানকে নিয়ে নাও। মিডল ফিঙ্গার যদি কারেন্টের ডিরেকশানকে দেখায়, কারেন্ট কোন দিকে হচ্ছে, মোবাইল স্ক্রিন থেকে বাইরের দিকে, এই বরাবর তুমি তাহলে মিডল ফিঙ্গারটা নিয়ে নাও। সেটা যদি নিয়ে নাও তাহলে দেখতে পাবে কি ফোর্স কাজ করছে এদিকে। একই রকমভাবে এখানে P2 পোলের প্রজেকশান দেখানো আছে এখানটায়। তো এখানকার ফ্লাক্স হচ্ছে গিয়ে ফাই টু, এই ফাই টুর সাথে ইন্টারাক্ট করছে কি I1। তাহলে ফাই টু আর I1-এর ইন্টারাকশানের জন্য তৈরি হবে আর একটা টর্ক। সেই ফোর্সের ডিরেকশান দেখা যাক। চলো একই রকমভাবে ফ্লাক্সের ডিরেকশান হচ্ছে নিচের দিকে, তার মানে বাঁ হাতের ফার্স্ট ফিঙ্গারটা ডিনোট করবে এই ডিরেকশান বরাবর নিতে হবে। এই যে এখানে আমরা P2 পোল নিয়ে ডিসকাস করছি, তাহলে P2 পোলে I1 কারেন্ট ঢুকছে ভেতরের দিকে, সেটাকে ক্রস দিয়ে এখানটায় দেখানো হয়েছে। মানে মিডল ফিঙ্গারটা বাঁ হাতের কোন দিকে থাকবে, মোবাইল স্ক্রিনের ভেতরের দিকে থাকবে। তাহলে কি কি দেখছি আমরা, যে বাঁ হাতের ফার্স্ট ফিঙ্গারকে যদি এই ডিরেকশান বরাবর নিই, আর মিডল ফিঙ্গারকে যদি মোবাইল স্ক্রিনের ভেতরের দিকে নিই, মোবাইল স্ক্রিন বরাবর ভেতরের দিকে নিই, তাহলে দেখবে থাম্ব হচ্ছে গিয়ে এই বরাবর। তাহলে এটার আর একটা ফোর্স পেয়ে গেলাম, আর এখানে অ্যাকচুয়ালি টর্ক হিসেবে কাজ করবে। তাহলে মোট কথা দেখতে পাচ্ছি আমরা দুটো ফোর্স একে অপরের অপোজিট দিকে কাজ করছে। তার জন্য দেখো এখানেও যে টর্কটা দেখানো আছে, দুটোর ডিরেকশান হচ্ছে একে অপরের অপোজিট দিকে কাজ করছে। একটাকে TD1 দিয়ে দেখানো আছে, আর একটাকে TD2 দিয়ে দেখানো আছে। তাহলে নেট টর্ক কত হবে, TD1 মাইনাস TD2, এই হবে নেট টর্ক। TD1 মাইনাস যদি TD2 হয় তাহলে ডিস্কটা এদিকে ঘুরবে, আর TD2 যদি বড়, মানে TD1 যদি বড় হয় তাহলে ডিস্কটা এদিকে ঘুরবে, দেখেই বোঝা যাচ্ছে। আর TD2 যদি বড় হয় তাহলে এদিকে ঘুরবে। যাই হোক, তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম একটা অ্যালুমিনিয়ামের ডিস্ক আছে, এখানে দুটো পোল আছে ইলেকট্রোম্যাগনেট, একটার ফ্লাক্স হচ্ছে ফাই ওয়ান আর একটার ফ্লাক্স হচ্ছে ফাই টু। এটা হচ্ছে একটা স্পিন্ডেল যাকে অ্যাক্সিস করে অ্যালুমিনিয়ামের ডিস্কটা রোটেট করতে পারে। এই ফ্লাক্স যখন ডিস্কের মধ্যে দিয়ে পাস করছে তখন কি হবে, ইএমএফ ইনডিউসড হবে, কারণ ফ্লাক্সটা হচ্ছে কি অল্টারনেটিং ইন নেচার। ইএমএফ ইনডিউসড হলে ডিস্কে এডি কারেন্ট তৈরি হবে। কারেন্টের ডিরেকশান এখানেও দেখানো আছে, এখানেও ডট আর ক্রস দিয়ে দেখানো আছে। এবার এই ফাই ওয়ানের সঙ্গে যখন I2-র ইন্টারাকশান হবে তখন একটা টর্ক পাবো, আর ফাই টুর সঙ্গে যখন I1-এর ইন্টারাকশান হবে তখন আর একটা টর্ক পাবো। দুটো টর্কের যে ডিফারেন্স বা রেজাল্টেন্ট সেটাই হবে আমার নেট টর্ক। তো এই নেট টর্কটার জন্য ডিস্কটা রোটেট করতে থাকে। এবার আমরা এটার এক্সপ্রেশন ডিরাইভ করব। তো ফাই ওয়ান দুটো ফ্লাক্স পেয়েছিলাম, একটা ছিল ফাই ওয়ান আর একটা হচ্ছে গিয়ে ফাই টু। তো ফাই ওয়ানের এক্সপ্রেশন আমি ধরে নিলাম ফাই ওয়ান এম সাইন ওমেগা টি, আর ধরলাম ফাই টুটা হচ্ছে গিয়ে ফাই টু এম সাইন ওমেগা টি মাইনাস আলফা, মানে এদের মধ্যে ফেজ ডিফারেন্স আমি আলফা নিলাম, আর দেখেই বোঝা যাচ্ছে ফাই টু ফাই ওয়ানকে আলফা অ্যাঙ্গেলে ল্যাগ করছে।
ল্যাগ করছে বুঝলাম কি করে, মাইনাস সিম্বলটা থেকে। আচ্ছা, এবার ফ্যারাডেজ সেকেন্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের যে সেকেন্ড ল ছিল সেখান থেকে আমরা কি পেয়েছি, ই ভ্যারিজাস ডিফাই ডিটি। এন এখানে নাম্বার অফ টার্নস ওয়ানই ধরে নিচ্ছি, কারণ ডিস্কের মধ্যে কারেন্ট ইএমএফ ইন্ডিউসড হচ্ছে। আর লেঞ্জের ল অ্যাপ্লাই করলে ই ভ্যারিজাস মাইনাস ডিফাই ডিটি, ভ্যারিজাসটা তুলে দিয়ে ইকুয়াল করে দিলাম, কারণ কি নাম্বার অফ টার্নসকে আমি এক ধরছি। তাহলে সেটাই দেখো করা আছে। ফাই ওয়ান ফ্লাক্সের জন্য ভোল্টেজ তৈরি হচ্ছে ই ওয়ান মাইনাস ডি ফাই ওয়ান ডিটি, তো এটার ডিফারেন্সিয়েশন করা আছে। আর ফাই টু ফ্লাক্স যেটা, তার জন্য যে ইএমএফটা প্রডিউস হবে সেটাকে ই টু করা আছে মাইনাস ডি ফাই টু বাই ডিটি, এই জিনিসটার ডেরিভেটিভ করা আছে। এবার ডিস্কের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ডিস্কের একটা ইম্পিডেন্স আমাদের ধরে নেওয়া উচিত। তো ডিস্কের ইম্পিডেন্স ধরে নিলাম জেড ইকুয়ালস টু জেড অ্যাঙ্গেল বিটা। তাহলে এবার যদি কারেন্ট বার করতে যাই, আই ওয়ান কারেন্ট সমান কি হয়, ভোল্টেজ বাই ইম্পিডেন্স। ভোল্টেজ কত, ই ওয়ান, আর ইম্পিডেন্স কত, জেড। তো এবার ই ওয়ান মানে কি এটা, আর জেড মানে কি জেড অ্যাঙ্গেল বিটা। তো অ্যাঙ্গেল বিটাটা দেখে কি বোঝা যাচ্ছে, এখানে কস ফাই মাইনাস বিটা হয়ে যাবে যখন আমরা কারেন্ট বার করব, সেটাই করা হলো। একই রকমভাবে আমরা ই টুকে যদি জেড দিয়ে ভাগ করে দিই তাহলে আই টু পেয়ে যাব, সেটাই করা হয়েছে। অ্যাঙ্গেল যেহেতু বিটা, ওমেগা টি মাইনাস আলফা মাইনাস বিটা হবে কারেন্টের সময়, দেখো সেটাই করা আছে। তাহলে আমরা আই ওয়ানও পেয়ে গেছি, আই টুও পেয়ে গেছি। আর এখানটায় আমরা কি দেখলাম, যে দুটো টর্ক প্রডিউস হচ্ছে, একটা টর্ক হচ্ছে গিয়ে ফাই ওয়ানের সঙ্গে আই টুর ইন্টারাকশান, আর একটা টর্ক দেখলাম কেন প্রডিউস হয়েছে, ফাই টুর সাথে আই ওয়ানের ইন্টারাকশান। তাহলে এখানে এই যে ফাই ওয়ান আছে, ফাই ওয়ানের সাথে আই টুর ইন্টারাকশান, আর এই যে ফাই টু আছে, ফাই টুর সঙ্গে আই ওয়ানের ইন্টারাকশানের জন্য দুটো টর্ক তৈরি হবে। দেখো সেটাই করা আছে। একটা টর্ক হচ্ছে গিয়ে ফাই টু আই ওয়ানের জন্য, ফাই টু আই ওয়ানের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর একটা হচ্ছে ফাই ওয়ান আই টুর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। ফাই টুর যেটা এক্সপ্রেশন ধরে নিয়েছিলাম সেটা লেখা আছে, আই ওয়ানের এক্সপ্রেশন যেটা ডিরাইভ করলাম সেটা লেখা আছে। একই রকমভাবে ফাই ওয়ানের এক্সপ্রেশন যেটা ধরেছিলাম সেখানে লেখা আছে, আই টুর এক্সপ্রেশন যেটা বের করলাম সেটা এখানে লেখা আছে। নেট ডিফ্লেক্টিং টর্ক কত হবে, টিডি ওয়ান আর টিডি টুর ডিফারেন্স, সেটাকে এখানে লেখা আছে। এবার এই যে টিডি ওয়ান আর টিডি টু পেয়েছি, এখানটায় টিডি ওয়ানের জায়গায় আমরা এটা বসাবো, টিডি টুর জায়গায় এটা বসাবো। দেখো সেগুলোকেই বসানো আছে, যে জিনিসগুলো কমন সেটাকে আমরা কমন নিয়ে নিয়েছি। তারপরে এবার আমাকে জিনিসটাকে সিম্পলিফাই করতে হবে ট্রিগোনোমেট্রি রুল অ্যাপ্লাই করে। তো এখানে কি আছে, মাইনাস সাইনে কস বি। তো যাই হোক, আমি করছি কি, হাফ দিয়ে গুণ করছি, আর ব্র্যাকেটের মধ্যে 2 দিয়ে, হাফ আর 2 কাটাকুটি হয়ে যাবে, জাস্ট ট্রিগোনোমেট্রি রুল অ্যাপ্লাই করার জন্য। কারণ ট্রিগোনোমেট্রিতে আমরা 2 সাইনে কস বি এরকম একটা ফর্মুলা পড়েছিলাম, যে 2 সাইনে কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তো সেটাকে করার জন্যই আমরা বাইরে 2 দিয়ে ভাগ করছি, ভেতরে 2 দিয়ে গুণ করছি। তাহলে এরকম একটা 2 সাইন এ কসের ফর্মুলা চলে এলো, এখানেও একটা সাইন কসের ফর্মুলা চলে এলো। এবার সেগুলোকে আমরা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করব। তো সেটা করে দেখতেই পাচ্ছ। এই তো আমি করলাম কি, অ্যাকচুয়ালি জিনিসটা যেহেতু অনেকটা ধরে, মানে এদিকে টিডি এগুলো এত কিছু লিখতে হবে, তো তো আমি সেজন্য জাস্ট এইটুকু পোর্শন আলাদা করে লিখে নিয়ে ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখো ওই জিনিসটাকেই লেখা আছে। তারপরে আমরা সিম্পলি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করব। দেখো 2 একটা দেখিয়ে দিচ্ছি, 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি মাইনাস আলফা মাইনাস বিটা মানে কি, সাইন অফ ওমেগা টি প্লাস এইটা, সেটা করা আছে, প্লাস সাইন অফ ওমেগা টি মাইনাস এটা, দেখো সেটা করা আছে। এটার ক্ষেত্রেও সেম জিনিস অ্যাপ্লাই করে দেবে। তারপরে ব্র্যাকেট তুলে দিলে, মানে ব্র্যাকেট তুলে দিয়ে মাইনাস আছে, সেই সমস্ত ক্যালকুলেশনগুলো করে নেবে। সেগুলো করে আলটিমেটলি যেটা আসবে 2 কস বিটা সাইন আলফা। তাহলে এখানে আমরা এই জিনিসটাকে নিয়ে ক্যালকুলেশন করছিলাম, এক মিনিট, এখানে আমরা এই জিনিসটাকে নিয়ে ক্যালকুলেশন করছিলাম। এটা সমান যেটা পেলাম
সেটা আমরা এখানটায় বসিয়ে দেব। চলো দেখো সেটাকে বসিয়ে দিয়েছি। 2 cos বিটা সাইন আলফা পেয়েছিলাম, 2 আর 2 কেটে যাবে, তাহলে আলটিমেটলি টিডি সমান এই এক্সপ্রেশনটা আমরা পাবো। এই এক্সপ্রেশনটাকেই আমরা যখন এনার্জি মিটার পড়ব সেখানটায় আমরা